ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে গত 2 দিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আলবদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নম্বরের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারতের স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দিবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই? না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত তো আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেয়েদের মতো হাহাকার এরকম গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান, এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, অনেক নমনীয় থেকেছে। ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। কই, লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন। কই, তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে, আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা উঠলে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খণ্ড খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন, সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে, আরো কতজন মারা যায় আমরা জানি না, কিন্তু এদের মৃত্যু, এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না। কারণ
এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে। সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না। পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না ওঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে। খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার এরা যখন ফাইট ব্যাক শুরু করবে, তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ, যাদের জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। চিটাগাঁয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনের অফিস ভাঙচুর হয়েছে, খুব ভালো করেছেন এটা। খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু, বাকিটুকু লুটপাট করে নিয়ে গিয়েছে। এদের বক্তব্য হচ্ছে ওই 5 উপদেষ্টার পদত্যাগ চাই, যে 5 উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর, পরিবেশ এবং আইনমন্ত্রী। উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো। একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ। ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো। ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা, জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো, আমি বিকেলবেলা বলবো, এই সন্ধ্যাবেলা বলবো এটা। এখন এই খবরটা আমি ফিরি। সাতক্ষীরার জেল ভাঙার চেষ্টা, গুলিতে আহত 2, মানে জেলবন্দি 2 তারা আহত হয়েছে ওই জেলের পুলিশের গুলিতে। আচ্ছা, আজকে নামাজের পর, আজকে শুক্রবার, আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে। আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো সেটা আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, আপনারা যেটা করছেন সেটা ভালো। এইটা করণীয় কি, এই যে অবস্থা চলছে, এটা মানে কিভাবে মোকাবিলা করা যায়, কাদেরকে নিয়ে বসা হচ্ছে? যে 5 জন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে, এরা বলছে এরা বেঈমান, এরা আমাদের ধোঁকা দিয়েছে,
এরা দেশকে লুট করতে এসছে, কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে, এরা আমাদের রক্ত চুষছে, তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি। আর সেই উপদেষ্টাদের দিয়ে ইউনূস সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন। ভালো। তারপর সন্ধ্যের সময় আবার 3 সেনা প্রধানকে ডাকা হয়েছে, সেখানে আবার একটা বৈঠক। আর বৈঠক করে কি হবে? দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না, মানুষের জানমালের উপর রক্ষা করতে পারছেন না, আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন। যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয়। সেই দিন আসছে, আপনি ওয়েট করুন, সেদিন আসছে। আচ্ছা, এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসের 9 কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে, পাকিস্তান পালিয়ে গেছে। এছাড়া আপনারা দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা। ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে, এখন মিটিং এ কি হয় সেটা তো পরে বোঝা যাবে। তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনূসের পক্ষে একদিন রায় দিত, ইউনূসের পক্ষে লেখালেখি করতো, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনূসের আমলে কেউ নিরাপদ নয়। সব কিন্তু আস্তে আস্তে ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে। যখন ফাইট ব্যাক শুরু করবে তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। ভারত হয়তো আর কোনো অ্যাকশনই নেবে না যে তোরা মারপিট করে মর, আমি আমার সীমান্ত রক্ষা করছি। তোরা খাবার পাবি না, তোরা বিদ্যুৎ পাবি না, তোরা জল পাবি না, সব বন্ধ করে দেওয়া হবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার কোনো রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না। তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস তখন নিজেরাই মারপিট করে মর। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গেল, ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো, খুব ভালো কথা, ঠিক আছে। যে একেবারে করে না আমি সে কথা বলবো না, এরান টার্গেট কিলিং করে, কিরম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো। কোভার্ট অপারেশন কিভাবে হয়, কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সন্ধ্যেবেলা বলবো। কিন্তু আমার বক্তব্য হলো এই কি যাদেরকে মারা হলো, যে কাগজগুলো পোড়ানো হলো, যে কাগজের অফিস পোড়ানো হলো, সেখানে কতজন আহত বা নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। ভেতরে আটকে ছিলেন অনেকে, সেই সংখ্যা এখনো জানা যায়নি। তো তারা কি ভারতীয় ছিলেন? ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল? ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল, সেই কাগজটা আপনারা পড়তেন। এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল। আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জ্বালিয়ে দিলেন, বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে, তারা দপ্তর খুলবে কি খুলবে না, কাগজ বেরোবে কি বেরোবে না। আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা, এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা, উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল, সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে তখন আপনারা কি করবেন? একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন।